কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 132, আহত 5 শতাধিক, বহু ভবন বিধ্বস্ত, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ট্রাম্পের নতুন কৌশল, মার্কিন সেনা হতাহতের ঘটনায় চাইবেন ক্ষতিপূরণ, সামরিক বাহিনীতে রদবদল এনেছে মোস্তফা প্রশাসন। রাশিয়া ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ অন্তত 13 জনের প্রাণহানি, আহত 39, নিহতদের মধ্যে 7 জন উজবেকিস্তানের নাগরিক, দাবি দূতাবাসের। কঙ্গোয় ইবোলার আরও ভয়াবহ রূপ, এখন পর্যন্ত 4200 আক্রান্ত, প্রাণ গেছে অন্তত 1900 জনের, নেই নির্দিষ্ট কোনো টিকা, ভুল চিকিৎসার অভিযোগ। এবং প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশ, দাবানলে কানাডা ও স্পেনে পুড়ে ছায় বনাঞ্চল, চীনে টাইফুন ও ফিলিপিন্সে বন্যায় দুর্ভোগ, ভারতে প্রবল স্রোতে ভেসে গেছে সেতু। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে, আহত হয়েছেন অন্তত 570 জন। রাজধানী বোগোতা সহ দেশটির বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে বহু ভবন, এর মধ্যে কালি শহরে ধসে পড়েছে অন্তত 26টি ভবন, ভেতরে আটকা পড়েছেন অনেকে। কলম্বিয়া ছাড়াও প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়। শান্ত সকালে হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া, মুহূর্তেই পাল্টে যায় সবকিছু। স্থানীয় সময় সোমবার সকাল 7:34 ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালি শহর, এখানে অসংখ্য ভবন ধসে পড়েছে। ধ্বংসাবশেষের মধ্যে বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। আটকা পড়াদের সন্ধানে উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। ভূমিকম্পের ভয়াবহ সে মুহূর্তের কথা স্মরণ করেন অনেকে। গুগল অ্যালার্ট পাওয়ার পর ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন কেউ, তবে সবাই তা করতে পারেননি। এর আগে ভূমিকম্পের পরপরই আতঙ্কিত মানুষজন দ্রুত ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল 107 কিলোমিটার। কলম্বিয়া ছাড়াও প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়। শাফিনা সুলতানা, সময় সংবাদ। লাতিন আমেরিকায় একের পর এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন লাখো মানুষ, ধ্বংস হয়েছে শহর, জনপদ। কোথাও ভূমিকম্পের পর নেমেছে প্রাণঘাতী ভূমিধস, আঘাত হেনেছে সুনামিও। হাইতি থেকে পেরু, ইকুয়েডর থেকে চিলি, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী 10 ভূমিকম্পের তালিকায় রয়েছে এসব দেশ। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থামার পরও থামে না মানুষের দুর্ভোগ। ধ্বংসস্তূপের নিচে স্বজনের খোঁজ, কান্না আর বেঁচে থাকার আকুতি। লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এমন দৃশ্য দেখা গেছে বারবার। শক্তিশালী ভূমিকম্পের পাশাপাশি দুর্বল অবকাঠামো ও ঘনবসতিও বাড়িয়েছে প্রাণহানি। লাতিন আমেরিকার ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে হাইতিতে 2010 সালে। 7 মাত্রার সেই ভূমিকম্পে প্রাণ হারান 3,16,000 মানুষ। রাজধানী পোর্ট অফ প্রিন্সের ঘনবসতি, দুর্বল ভবন আর সীমিত উদ্ধার ব্যবস্থা বিপর্যয়কে আরও ভয়াবহ করে তোলে। এর পরের অবস্থান 1868 সালের ইকুয়েডর কলম্বিয়া ভূমিকম্পের 7.7 মাত্রার ধারাবাহিক কম্পনে প্রাণ হারান প্রায় 70,000 মানুষ। আর 1970 সালে পেরুর 7.9 মাত্রার ভূমিকম্পে প্রাণ যায় প্রায় 67,000 মানুষের। সেই ভূমিকম্পের পর হিমবাহ ও শিলার বিশাল ধস চাপা দেয় ইউঙ্গাই সহ কয়েকটি জনপদ। তালিকায় রয়েছে 1797 সালের ইকুয়েডর, 1939 সালের চিলি, 1812 সালের ভেনেজুয়েলা এবং 1868 সালের আরিকা ভূমিকম্প। এসব দুর্যোগে প্রাণ হারান হাজার হাজার মানুষ। আরিকা ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ আঘাত হানে প্রশান্ত মহাসাগরের বহু দূরের এলাকাতেও। 1976 সালের গুয়াতেমালা ভূমিকম্পে নিহত হন প্রায় 23,000 মানুষ। এছাড়া 1797 সালের ভেনেজুয়েলা ও 1861 সালের আর্জেন্টিনা ভূমিকম্পেও প্রাণ হারান হাজারো মানুষ। ইতিহাসের এই দুর্যোগগুলো দেখিয়ে দেয় ভূমিকম্পের মাত্রার পাশাপাশি দুর্বল অবকাঠামো, ঘনবসতি ও অপর্যাপ্ত উদ্ধার ব্যবস্থায় বাড়িয়ে দিতে পারে প্রাণহানির সংখ্যা। নাদিম মারজান, সময় সংবাদ।
ইরানের ওপর এবার অর্থনৈতিক চাপ বাড়াতে ক্ষতিপূরণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে হামলায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য তেহরানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট। ভবিষ্যতেও আলোচনায় এই ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি। এদিকে ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল করেছে তেহরান। অন্তত 6 জন নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়েছে দেশটি। European countries and even more than that. ইরানের পথেই হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়েছিল তেহরান। এবার ট্রাম্প ইরানের কাছে চাইলেন ক্ষতিপূরণ। Reparations, you might say, or they asked. ট্রাম্প বলেন, যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে তিনি চান ইরান এই ক্ষতিপূরণ দিক। সংঘাত নিরসনের স্থবির প্রচেষ্টায় তিনি এই নতুন দাবিটি যুক্ত করলেন। তেহরানের ক্ষতিপূরণ চাওয়ার জবাবে এই পদক্ষেপ বলে জানান তিনি। তার দাবি, এটি হরমুজ খোলার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। এদিকে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে ইরান। সামরিক বাহিনীতে 6 জন শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী 6 নবনিযুক্ত সামরিক কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ নেতার এই পদগুলোতে তাদের উপর আস্থা রাখার সিদ্ধান্তটি ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা ও সেবার প্রতিফলন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী আল মখায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 35 জন। আক্রমণে বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেনা ও হুতিদের বাড়তে থাকা সংঘাতের মধ্যে ইয়েমেন সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা আল মখা এবং এর বন্দরে কয়েক দফায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন ধ্বংস করতে পারলেও কয়েকটি মিসাইল সরাসরি বন্দরে আঘাত হানে। হুতির মুখপাত্র দাবি করেছেন, সৌদি সমর্থিত সেনাদের উপস্থিতি বৃদ্ধি, অস্ত্রাগার নির্মাণ এবং ইয়েমেনের ওপর দীর্ঘদিন ধরে চলা অবরোধের জবাবে তারা এই পাল্টা আঘাত এনেছেন। শুধু আল মখা নয়, আল খোখা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। বন্দরে চালানো হামলাকে অর্থনৈতিক স্থাপনা ও সামুদ্রিক বাণিজ্যিক রুটের ওপর ইরানি উস্কানির অংশ হিসেবে আখ্যা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট লিডারশিপ পরিষদের চেয়ারম্যান রাশাদ আল আলিমি। তার অভিযোগ, হুতিরা ইয়েমেনের বন্দরগুলোকে লক্ষ্য করে পদ্ধতিগত যুদ্ধ চালাচ্ছে। এদিকে ইয়েমেনের চলমান সংঘাতের মধ্যেই দেশটির সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি জানান, ট্রাম্পের নির্দেশনায় ইয়েমেনের সামুদ্রিক নিরাপত্তা এবং হুতিদের হামলার বিরুদ্ধে ওয়াশিংটন তার কঠোর অবস্থান বজায় রাখবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রাশিয়ার নিজনেকামস্ক শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 39 জন। মস্কো আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করলেও কিয়েভের দাবি, তারা ওই অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এদিকে কাজানে অবস্থিত উজবেক দূতাবাস ঘোষণা করেছে, নিহতদের মধ্যে অন্তত 8 জন উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। রাশিয়ার নিজনেকামস্ক শহরের একটি তেল শোধনাগার এটি। ইউক্রেনের হামলায় তেল শোধনাগারের উপর থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার কিয়েভ জানায়, তারা মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে এই টানেকো তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এ সময় শোধনাগারটিতে আগুন ধরে যায়। রুশ গণমাধ্যমও এই হামলায় অঞ্চলটির তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। যদিও রুশ তদন্তকারীরা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে আবাসিক এলাকায় ও বেসামরিকদের ওপর হামলা চালানোর অভিযোগ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। হামলার পর কাজানে অবস্থিত উজবেক দূতাবাস জানায়, নিজনেকামস্কে নিহতদের মধ্যে 7 জন উজবেক নাগরিক ছিলেন। মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ উজবেকিস্তানের প্রায় কয়েক লাখ নাগরিক রাশিয়ায় কর্মরত আছেন। এর আগে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়। পূর্ব ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার এক হামলায় কয়েকজনের হতাহতের খবর পাওয়া যায়। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। শাফিনা সুলতানা, সময় সংবাদ।
কঙ্গোয় আরও ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সরকারি ঘোষণার কয়েক মাস আগেই শুরু হয় এবারের প্রাদুর্ভাব। ম্যালেরিয়া ও টাইফয়েড ভেবে অনেক রোগীকে ভুল চিকিৎসা দেওয়ায় দেরি হয়েছে শনাক্তকরণে। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 4,200 জন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 1,900 জন। দিন যত বাড়ছে ততই ইবোলা ভাইরাসের সংকট তীব্র হচ্ছে আফ্রিকার দেশ কঙ্গোয়। নতুন করে ছড়িয়ে পড়া বন্দিবুগীয় স্ট্রেইনের কারণে প্রাণ গেছে হাজার হাজার মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এবারের ইবোলা প্রাদুর্ভাব শুরু হয় ফেব্রুয়ারিতেই, অথচ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয় 15ই মে। জেনেটিক বিশ্লেষণে এই সময়কাল নিশ্চিত হয়েছে। শুরুর দিকে অনেক রোগীর উপসর্গ ম্যালেরিয়া ও টাইফয়েড হিসেবে শনাক্ত হওয়ায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার সুযোগ পায়। সরকারি হিসেবে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 4,200 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে অন্তত 1,900 জনের। WHO বলছে, এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে প্রাণঘাতী হয়ে ওঠা ইবোলা প্রাদুর্ভাব। কিছু এলাকায় নতুন সংক্রমণ মাত্র কয়েক সপ্তাহেই দ্বিগুণ হচ্ছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এবারের বিরল বন্দিবগীয় ধরনটির বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই। স্বাস্থ্যকর্মীদের বেতন না পাওয়ায় ধর্মঘট, বিদ্রোহীদের হুমকি, নিরাপত্তাহীনতা ও গুজবও বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় পৌঁছানো এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় একমাত্র অনুমোদিত ইবোলা টিকা এরভেবর পূর্ণাঙ্গ মানব পরীক্ষা শুরুর সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাদুর্ভাব ঠেকাতে বন্দিবুগীয় স্ট্রেইনের জন্য নির্দিষ্ট টিকাই সবচেয়ে কার্যকর সমাধান। নাদিম মারজান, সময় সংবাদ। ইউরোপ থেকে এশিয়া, বিশ্বের বিভিন্ন দেশের ভয়াবহ দাবানলে পড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আগুনের ভয়াবহতায় জরুরি অবস্থা জারি করে সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এর বেশি মানুষকে। স্পেনের কাস্তেলিওনে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলে পুড়েছে 810 হেক্টরের বেশি এলাকা। আর ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে 550 হেক্টর এলাকা পুড়ে গেলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ দাবানলে রাতের আকাশ রাঙিয়ে উঠেছে আগুনের লেলিহান শিখায়। মধ্যরাতের পর হাইওয়ে 97 ধরে যাওয়ার সময় এক গাড়ি চালকের ক্যামেরায় ধরা পড়ে আগুনের ভয়াবহ দৃশ্য। বোস্টন বার এলাকাতেও গাছপালার ওপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। দাবানলের কারণে এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল থেকে পালানোর সময় সামারল্যান্ডের কাছে 80 বছর বয়সী এক নারী মারা গেছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। আগুনের বিস্তার ঠেকাতে কাজ করছেন হাজারো দমকল কর্মী। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া আর বাতাসের কারণে বিভিন্ন এলাকায় আগুন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। একই সময় স্পেনের পূর্বাঞ্চলীয় কাস্তেলিয়ন প্রদেশেও দাবানল নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন দমকল কর্মীরা। তিরিক শহরের কাছে ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে 810 হেক্টরের বেশি বনভূমি। আগুনের ঝুঁকি থেকে কাতি শহরের প্রায় 700 বাসিন্দাকে রোববার নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর কয়েক সপ্তাহ আগেই কাস্তেলিয়নে আরেকটি বড় দাবানলে প্রায় 10,000 হেক্টর এলাকা পুড়ে যায়। ইউরোপে বাড়তে থাকা দাবানলের ঝুঁকি মোকাবিলায় মাঠে নেমেছে একাধিক দেশের দমকল বাহিনী। সোমবার স্পেনের কাতালোনিয়ায় স্থানীয় দমকল কর্মীদের সঙ্গে কাজ করেছেন 20 জনের বেশি ডাচ ফায়ার ফাইটার। বনাঞ্চলের অতিরিক্ত গাছপালা সরিয়ে ফায়ার ব্রেক তৈরি করছেন তারা। জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর ইউরোপেও দাবানলের প্রকোপ বাড়ায় আগুন নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কৌশল শিখতেই এই যৌথ কার্যক্রম। এদিকে ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে 550 হেক্টর এলাকা পুড়িয়ে দেয়া দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো দুটি স্থানে আগুনের উৎস থেকে ধোঁয়া দেখা যাওয়ায় নজরদারি চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আগুনের কারণে বন্ধ রয়েছে জনপ্রিয় এই পর্যটন এলাকা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগুনের তীব্রতা ও বিস্তার আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। এশিয়া জুড়ে ভয়াবহ বৃষ্টি আর বন্যার তাণ্ডব। চীনে টাইফুন ডলফিনের আঘাতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা, ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ফিলিপিন্সে কোমর সমান পানিতে বন্দী বহু মানুষ, ক্ষতিগ্রস্ত 1 লাখের বেশি পরিবার। ভারতে প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে গেছে বিশাল সেতু।
প্রবল ঝড় আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। চীনের জেজিয়াং প্রদেশে টাইফুন ডলফিনের তাণ্ডবে ডুবে গেছে বিস্তীর্ণ কৃষিজমি, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। উপকূলীয় শহর শিয়াংশানে প্লাবিত জমি থেকে পানি সরাতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ঘন্টায় 151 কিলোমিটার বেগের বাতাস নিয়ে জেজিয়াংয়ে আঘাত হানে বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন। পরে দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশে চলছে ভারী বৃষ্টি। সাংহাইয়ের আবাসিক এলাকা ও শহরতলিতেও ঢুকে পড়েছে বন্যার পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ফেরি চলাচল। কয়েকটি মেট্রো লাইনেও স্থগিত করা হয়েছে পরিষেবা। অন্যদিকে ফিলিপিন্সের লুজন দ্বীপে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোমর সমান পানিতে হেঁটে বা সাইকেলে চলাচল করছেন মানুষ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে 1,10,000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। পানিতে তলিয়ে গেছে ছোট ব্যবসা, ভেসে গেছে পণ্য সামগ্রী। কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকায় আয় হারিয়েছেন বহু মানুষ। ভারতের উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পর নদীর পানি বেড়ে দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। প্রবল স্রোতের ধাক্কায় চামোলির নীতি উপত্যকার একটি ধাতব সেতু মুহূর্তের মধ্যেই ভেসে গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কাদা মিশ্রিত স্রোত সেতুটিতে আঘাত হানার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি উপড়ে নদীর দিকে ছিটকে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকায়। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বজুড়ে একের পর এক চরম আবহাওয়া, বাড়ছে জলবায়ু ঝুঁকি। ইংল্যান্ডে ভয়াবহ খরা, চীনে শক্তিশালী টাইফুনের তাণ্ডব। অন্যদিকে রেকর্ড উষ্ণ সমুদ্র আর তাপ প্রবাহে পড়ছে ইউরোপ। চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলায় এবার নতুন কৌশল খুঁজছে নিউ ইয়র্কও। জুলাইয়ে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রাও পৌঁছেছে রেকর্ড 20.96 ডিগ্রি সেলসিয়াসে। সবকিছু মিলিয়ে বাড়ছে চরম আবহাওয়ার প্রবণতা। কোথাও তীব্র খরা, কোথাও ভয়াবহ বন্যা, ঝড়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে যেন বদলে যাচ্ছে আবহাওয়ার চেনা চিত্র। ইংল্যান্ডের প্রায় 71% এলাকা এখন খরার কবলে। দীর্ঘ অনাবৃষ্টি ও তাপপ্রবাহে সংকটে পড়েছে কৃষি, পানি সরবরাহ ও বন্যপ্রাণী। পানি ব্যবহারে বিধিনিষেধের আওতায় রয়েছে প্রায় 2,70,00,000 মানুষ। ইউরোপের অন্য দেশগুলোর অবস্থাও খুব একটা স্বস্তির নয়। কোপার্নিকাসের হিসেবে পশ্চিম ইউরোপে জুন জুলাই ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময়। তীব্র গরম ও শুষ্কতায় কমেছে নদীর পানি প্রবাহ, বেড়েছে দাবানলের ঝুঁকি। ফ্রান্স, স্পেন, জার্মানির কিছু অংশ ও ব্রিটেনেও ছিল অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা। বিশেষজ্ঞরা বলছেন একই আবহাওয়ার ব্যবস্থার প্রভাবে একদিকে অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়, অন্যদিকে তীব্র গরম তৈরি হতে পারে। আর বৈশ্বিক উষ্ণায়নের কারণে শক্তিশালী ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে। জুলাই বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড 20.96 ডিগ্রি সেলসিয়াসে। প্রশান্ত মহাসাগরে বাড়ছে এল নিনোর প্রভাব। জলবায়ুর এই পরিবর্তিত বাস্তবতায় মানিয়ে নিতে নতুন সমাধান খুঁজছে শহরগুলো। নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশনের অতিরিক্ত তাপ ধরে তা শীতকালে ভবন গরম করার কাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। সফল হলে কমতে পারে স্টেশনের তাপমাত্রা ও জ্বালানি খরচ। নাদিম মারজান, সময় সংবাদ। সম্প্রতি ট্রাম্পের গাজা শান্তি বোর্ডের 15 দফা প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এই প্রত্যাখ্যান নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানান, এর জবাব তিনি তার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেবেন। এদিকে এই অচলাবস্থা সত্ত্বেও শান্তি বোর্ডের কর্মকর্তারা জানান এটি পুরোপুরি কার্যকর আছে এবং কেরেম শালোমের কাছে ঘাঁটি স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে ট্রাম্পের বিরোধিতা করে তোপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা শান্তি পরিষদ নিয়ে সর্বশেষ মতবিরোধে জড়ান এই ইসরায়েলি নেতা। ওভাল অফিসে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প এর উপযুক্ত জবাব ট্রুথ সোশ্যালে দেবেন বলে জানান। যদিও দাবি করেন তার 15 দফা প্রত্যাখ্যান করলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক এখনো ভালো আছে। এদিকে শান্তি পরিষদ বোর্ড জানায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা শান্তি পরিকল্পনা সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। বাস্তবায়ন এবং সরেজমিনে যাচাই বাছাইয়ের ভিত্তিতে পরিকল্পনাটি স্থিরভাবে এগোচ্ছে বলেও জানানো হয়। এর আগে এক ভাষণে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করেন। যদিও মার্কিন প্রেসিডেন্টের চাপে ইসরায়েলি সামরিক বাহিনী ওই অঞ্চলে হামলা বন্ধ করে দিয়েছে। এদিকে গত মাসে যুদ্ধ শেষ করার পরিকল্পনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প, যাতে ইসরায়েল ও হামাস উভয়ই সম্মত হয়েছে বলে জানান তিনি।
এদিকে সোমবার এলএসএ হন্ডুরেস স্থাপনায় ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। দক্ষিণ ইসরায়েলের কেরিম শালোম এলাকায় ইসরায়েল গাজা সীমান্তের কাছে অবস্থিত এই স্থাপনাটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে রসদ সরবরাহ এবং এটি সমাবেশ কেন্দ্র হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। স্কুলে বন্দুক হামলার রেশ না কাটতেই থাইল্যান্ডে ফের গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছেন। সোমবার নন্থাবুরি প্রদেশের একটি স্থানীয় সরকারি কার্যালয়ে এই ঘটনা ঘটে। প্রাদেশিক কর্মকর্তা ও তার গাড়ি চালককে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে বন্দুকধারীকে আটক করে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন সাবেক আইন প্রণেতা। একই প্রদেশে গত শুক্রবার একটি স্কুলে 14 বছর বয়সী এক কিশোরের গুলিতে 9 জন নিহত হয়। একের পর এক গুলির ঘটনায় আতঙ্ক বাড়ায়। দেশজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণের আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে বিলুপ্তি আইনি কাঠামো সংক্রান্ত আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। 600 সদস্যের পার্লামেন্টে 468 ভোটে আইনটি অনুমোদিত হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের একে পার্টি, জাতীয়তাবাদী এমএইচপি এবং কুর্দিপন্থী ডিইএম পার্টির সমর্থনে বিলটি পাশ হয়। নতুন আইনে নির্দিষ্ট গুরুতর অপরাধে জড়িত না থাকা সাবেক পিকেকে সদস্যদের আইনি সুরক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি পিকেকে সদস্য হওয়ার দায়ে কারাবন্দীদের একটি অংশের সাজা স্থগিত করে সমাজে পুনর্বাসনের পথও তৈরি হবে। তুরস্কে পিকেকে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত এবং 1984 সাল থেকে চলা সংঘাতে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। 2025 সালে পিকেকে সশস্ত্র সংগ্রাম বন্ধ ও সংগঠন বিলুপ্তির ঘোষণা দেওয়ার পর শান্তি প্রক্রিয়া আরও এগিয়ে যায়। তবে কুর্দিদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সহ বৃহত্তর সংস্কারের দাবি এখনও আলোচনায় রয়েছে। অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারে সম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া ও ভিয়েতনাম। স্থানীয় সময় মঙ্গলবার 2 নেতার বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ, সেমিকন্ডাক্টর ও পরিচ্ছন্ন জ্বালানিতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে একমত হয় ক্যানবেরা ও হ্যানয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও ভিয়েতনামের প্রেসিডেন্ট তোলামের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। ভিয়েতনামের প্রেসিডেন্টের অস্ট্রেলিয়া সফরের মধ্যেই আসে এই ঘোষণা। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটানো বাণিজ্যিক বিধিনিষেধ নিয়েও উদ্বেগ জানিয়েছে 2 দেশ। 2024 সালে সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পর্যায়ে উন্নীত হওয়ার পর সহযোগিতা আরও বিস্তারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এ সমঝোতাকে। চলতি বছরের প্রথম 6 মাসে রেকর্ড 3,323 ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। গেল বছর এই সংখ্যা ছিল 3,779 জন। এবছরের প্রথম 6 মাসে সেই সংখ্যার প্রায় 88% পৌঁছে গেছে। ভিসা জালিয়াতি, মেয়াদ শেষের পরও অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন ও শরণার্থী আবেদন বাতিল হওয়ায় এসব ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যে আরও 7,669 ভারতীয় কানাডা থেকে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন, যা যে কোনো দেশের নাগরিকদের মধ্যে সর্বোচ্চ। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলার ঘটনায় রাজ্য জুড়ে উত্তেজনা বাড়ছে। জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। রাজ্য সরকারের দাবি, সফরের আগে স্থানীয় থানাকে জানানো হয়নি। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার অদূরে উত্তর 24 পরগনার হালি শহর পুলিশি হেফাজতে মারা যাওয়া তৃণমূল কর্মী বিরজু কেটুয়ের বাড়িতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে রোববার উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো এবং ইট ছোড়া হয়। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বিক্ষোভকারীরা কিভাবে তার গাড়ির এত কাছে পৌঁছলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি কর্মীরা তার ওপর হামলার চেষ্টা করেছেন। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। রাজ্য বিজেপির একাধিক নেতা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন। ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে দায়ী করে বলেছেন, জেড প্লাস নিরাপত্তা থাকলেও বিরোধী নেত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। এদিকে 24 ঘন্টার মধ্যেই ওই বাড়িতে গিয়ে নিহতর পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। তার অভিযোগ, মমতার সফর সম্পর্কে স্থানীয় প্রশাসনকে আগে থেকে জানানো হয়নি। চলতি বছর ক্ষমতার পালাবদলের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। বিভিন্ন জায়গায় বিরোধী নেতাদের ডিম, জুতো, কাদা ছোড়ার অভিযোগও সামনে এসেছে। এমন অবস্থায় উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড। সোমবার বিধানসভা অভিমুখে চাকরি প্রার্থীদের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এদিন সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি সহ কয়েকজন নেতাকে আটক করা হয়। স্থানীয় সময় সোমবার ভারতের ঝাড়খণ্ডের বিধানসভা অভিমুখে যাত্রা শুরু করে হাজারো শিক্ষার্থী ও চাকরি প্রার্থী। ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে তাদের প্রতিহত করতে জলকামান ব্যবহার করে পুলিশ। ঘটে ধস্তাধস্তির ঘটনাও। এর আগে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অনশনরত নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। টানা 9 দিন ধরে অনশনে থাকা এই নেতা 10.5 কেজি ওজন হারিয়েও অ্যাম্বুলেন্সে করে মিছিলে যোগ দেন। হাতে ছিল সাবেক মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি। মাহাতো বলেন, ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের দাবি দমানো যাবে না। আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিজেপি। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিজেপি ও জনতা দল ইউনাইটেডের নেতারা। সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও রাজ্য বিজেপি সভাপতি আদিত্য সাহু সহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে রাজ্যের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা, জেএসএসসি এবং সিজিএল বাতিল, অনিয়মের সিবিআই তদন্ত এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার। আন্দোলন 17তম দিনে গড়ালেও সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনার পরও শিক্ষার্থীদের সিবিআই তদন্তে এখনও সমঝোতা হয়নি। সরকার অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের ঘটনায় পদত্যাগ করেছেন কমিশনের 3 সদস্য। গেল 5 জুলাই থেকে এ আন্দোলন শুরু হয়। এরপর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলা খারিজ করেছেন মার্কিন আদালত। 2024 সালে গৌতম আদানির বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন নেয়ার চেষ্টা এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। আদানি গ্রুপ অবশ্য শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছে। চলতি বছরের মে মাসে মার্কিন বিচার বিভাগ জানায় তারা আর মামলাটি এগিয়ে নিতে চায় না। তবে ব্রুকলিনের ফেডারেল বিচারক নিকোলাস গ্যারফিস বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান মামলা প্রত্যাহারের বিনিময়ে আদানির সঙ্গে কোনো ধরনের সমঝোতা হয়েছিল কিনা। আদানির শপথ করে জানান এমন কোনো চুক্তির বিষয়ে তিনি অবগত নন। তবে যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার কথা স্বীকার করেন। 2 লাখ crore in Gujarat, thereby creating চীনের সম্ভাব্য হামলা মোকাবিলায় বার্ষিক সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান। সোমবার কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রশিক্ষণ নেয় সেনারা। চলমান মহড়ার মধ্যে দ্বীপটির আশপাশে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে চীন। তাইওয়ানের আকাশ ও জলসীমায় যুদ্ধবিমান ও জাহাজ অনুপ্রবেশের দাবি করেছে তাইপে। এমন পরিস্থিতিতে $34 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট প্রস্তাবের পরিকল্পনা করছে লাইচিংতে সরকার।
সমুদ্র দিকে তাক করা ট্যাঙ্ক থেকে মুহুর্মুহু গোলাবর্ষণ, আকাশে ছুটছে একের পর এক গুলি। চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে এভাবেই চলছে তাইওয়ানের সামরিক মহড়া। তাইওয়ান প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেংহু দ্বীপপুঞ্জে সোমবার স্থানীয় সময় ভোরের আগেই শুরু হয় এই মহড়া। চীনের সম্ভাব্য বিমান ও জলপথের অতর্কিত হামলা ঠেকাতে লাইভ ফায়ার বা সরাসরি গোলাবর্ষণ এবং সমুদ্রপথে দ্রুত সেনা অবতরণের চেষ্টা চালানো শত্রু বাহিনীকে প্রতিহত করার বিভিন্ন কৌশল নিবিড়ভাবে এদিন অনুশীলন করে তাইওয়ান সেনারা। ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের কামান ও বিমানভেদী অস্ত্র নিয়ে গড়ে তোলা হয় বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। তাইওয়ানের আশেপাশে সামরিক তৎপরতাও অব্যাহত রেখেছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে সোমবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত দ্বীপটির আশেপাশে চীনের সামরিক বিমান, ৯টি নৌযান এবং ১১টি জাহাজের তৎপরতা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মধ্যরেখা অতিক্রম করে। এদিকে চীনের বাড়তে থাকা সামরিক তৎপরতার মুখে ২০২৭ সালের জন্য রেকর্ড $৩৪ বিলিয়ন প্রতিরক্ষা বাজেট পরিকল্পনা করছে তাইওয়ান সরকার। জিডিপির ৩%-এরও বেশি প্রস্তাবিত এই প্রতিরক্ষা বাজেট আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। প্রেসিডেন্ট লাই চিং-তের এই উদ্যোগের মাধ্যমে শত্রুপক্ষের আকাশপথের হুমকি মোকাবিলায় টি-ডোম এয়ার ডিফেন্স সিস্টেম সহ নানা আধুনিক সামরিক সরঞ্জাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। এবারের এসএসসি পরীক্ষায় সংযুক্ত আরব আমিরাতে 2টি বাংলাদেশি স্কুল থেকে 87 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তর আমিরাতে রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে 100% শিক্ষার্থী পাশ করলেও আবুধাবি বাংলাদেশ স্কুল থেকে 87.76% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আমিরাতের আবুধাবি ও রাস আল খাইমায় অবস্থিত 2টি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎকণ্ঠা। সকাল 10টায় অনলাইন মাধ্যমে রেজাল্ট প্রকাশের পর আনন্দে মতোয়ারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের শিক্ষার্থীরা অভিভাবকদের সাথে নিয়ে ঢাকঢোল পিটিয়ে আনন্দ প্রকাশ করেন। যতটুকু ভাবছি এর চেয়ে আরো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই স্কুলের ছাত্র টিচাররা আমাকে অনেক হেল্প করছে, অনেক ভালো মতো পড়ালেখা করেছে, যার জন্য জিপিএ 5 আনতে পারছি। আমি অনেক লাকি যে আমি স্কুলে পড়ার একটা সুযোগ পাইছি। 2টি স্কুলে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল 93 জন। এর মধ্যে 44 জন রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের। এই স্কুলের শিক্ষার্থীরা একটি গোল্ডেন A+ সহ এবারের এসএসসি পরীক্ষায় 100% পাশ করেছে। 49 জন শিক্ষার্থী শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল থেকে অংশ নেয়। এই স্কুলের পাশের হার 87.76%। 2টি স্কুল থেকে জিপিএ 5 পেয়েছে 9 জন। ইংলিশ প্রাইভেট স্কুল অন্যান্য বছরের তুলনায় এবছরের রেজাল্ট অত্যন্ত ভালো, অনেক ভালো রেজাল্ট হয়েছে। আরো ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট হবে। আমরা এই রেজাল্টের অনেক খুশি এবং আমরা বিশ্বাস করি যে অদূর ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে। ফলাফল প্রকাশের পর মিষ্টি বিতরণ করেন অভিভাবকরা। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামীতে দেশি বিদেশি নামকরা শিক্ষাঙ্গনে ভর্তি হতে চায়। 1991 সালে প্রতিষ্ঠিত এই স্কুল শিক্ষা কার্যক্রম শুরু করেন 1992 সাল থেকে। দীর্ঘ 35 বছরে অসংখ্য শিক্ষার্থীর জন্ম দিয়েছে এই শিক্ষাঙ্গন। আগামীতে আলোকবর্তিকা হয়ে এই শিক্ষাঙ্গন বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধি করবে, এটাই প্রত্যাশা সকলের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 15 বছর পূর্তিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে সানারিস টিউটোরিয়াল সেন্টার। শিক্ষার্থীদের কৃতিত্বকে সম্মান জানাতে লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয় সানারিস টিউটোরিয়াল সেন্টারের 15 বছর পূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। স্থানীয় সময় শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের অদূরে সিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 104 শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির সিইও আবু হানিফ জুয়েল ও বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকায় বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিকে গত 15 বছরে প্রায় 5,000 শিক্ষার্থী পড়াশোনা করেছে। কলম্বিয়ার মেডেলিনে বসেছে ঐতিহ্যবাহী সিলেতে রোজ প্যারেড। ফেরিয়া দে লাস ফ্লোরেস বা ফুলের উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ এই আয়োজন। 69তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্যারেডে এবার অংশ নিয়েছেন শত শত কৃষক। এই আয়োজন দেখতে ভিড় করেন লাখো দর্শনার্থী।
ফুল আর ফুল, শহরের রাস্তা জুড়ে যেন ফুলের মেলা। রং বেরঙের বিশাল ফুলের সাজ কাঁধে নিয়ে হেঁটে চলেছেন কৃষকেরা। নেই ক্লান্তির ছাপ, বরং প্রিয় এই ঐতিহ্যকে ঘিরে আনন্দ আর গর্বেই মাতোহারা সবাই। টানা ৬৯ বারের মতো পালিত হলো মেডেলিনের বিখ্যাত ফুল উৎসব। আর এই প্যারেডে অংশ নেওয়া কৃষকদের বলা হয় সিলেতেরোস। পিঠে বিশেষ কাঠের কাঠামোয় সাজানো থাকে নানা রঙের ফুল। কোনো কোনো ফুলের সাজের ওজন ৮০ কেজি পর্যন্ত। আর এই বিশাল বোঝা নিয়ে হাঁটতে হয় প্রায় ২.৫ কিলোমিটার পথ। তবে লাখো দর্শকের উচ্ছ্বাসই তাদের সে কষ্ট ভুলিয়ে দেয়। এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে পারিবারিক আবেগও। অনেক সিলেতেরও পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ফুল বহনের সংস্কৃতি। সময়ের সঙ্গে জনপ্রিয়তা বাড়তে বাড়তে এখন এটি মেডেলিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনগুলোর একটি। এটি আমার জন্য খুবই গর্ব ও আনন্দের। দাদার কাছ থেকে এই সিলেতের ঐতিহ্য পেয়েছি, তাই তার উত্তরাধিকারী তুলে ধরতে এখানে থাকতে পারা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিলেতা বহনের ঐতিহ্য শুরু হয় ১৮ ও ১৯ শতকে। তখন খামারে উৎপাদিত ফুল কাঠামোয় সাজিয়ে নিয়ে আসা হতো মেডেলিনের বাজারে। এই ঐতিহ্যকে কেন্দ্র করে ১৯৫৭ সালের ১ মে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফুল উৎসবের রীতি। উৎসবটি এখন শুধু স্থানীয়দের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদেরও আকর্ষণ করে। ২০২৬ সালের ফুল উৎসব ঘিরে পর্যটকদের ব্যয় থেকে প্রায় $৬.৬ কোটি আয় হতে পারে বলে আশা করা হচ্ছে, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৭% বেশি। এই আয়োজনের মাধ্যমে আমরা সিলেতেরোদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো শক্তিশালী করার সুযোগ পাই। আজকের প্যারেডে ৫৩০ জনের বেশি সিলেতেরও অংশ নিয়েছেন। এই প্যারেডের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসায় আমরা খুবই আনন্দিত। ফুলের সৌন্দর্যের পাশাপাশি কৃষকদের শ্রম, পারিবারিক ঐতিহ্য আর কলম্বিয়ার সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরে মেডেলিনের এই আয়োজন। তাই সিলেতেরোস প্যারেড এখন শুধু ফুলের উৎসব নয়, বরং কয়েকশো বছরের ঐতিহ্যকে কাঁধে নিয়ে এগিয়ে চলার এক জীবন্ত গল্প। ফারদিন মাঝার, সময় সংবাদ। প্রবাসের ব্যস্ত জীবনে একটু স্বস্তি আর শেকড়ের টানে ফ্রান্সে হয়ে গেল বরিশাল বিভাগীয় কমিউনিটির বার্ষিক সমুদ্র ভ্রমণ ও মিলন মেলা। দিনভর নানা আয়োজন আর আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বুলন সমুদ্র সৈকত। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। প্রবাসের মাটিতে শেকড়ের টান আর নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে ফ্রান্সের বরিশাল বিভাগীয় কমিউনিটির উদ্যোগে আয়োজন করা হয় বার্ষিক সমুদ্র ভ্রমণ ও মিলন মেলা। দেশটির ভুলন সমুদ্র সৈকতে দিনভর এই আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নারী, পুরুষ আর শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো সমুদ্র সৈকত। বছরে একটা দিন আমাদের জন্য ঈদের চেয়েও বেশি হয়ে যায়। সবাই একসঙ্গে হইতে পারি, অনেকদিন যাদের সাথে দেখা হয় না, এই পিকনিকের উছিলায় আমাদের তাদের সাথে দেখা হয়, মোলাকাত হয়, বাচ্চারা আনন্দিত হয়। আমরা যে একই দেশে এতগুলো মানুষ প্রবাসে বসবাস করি, আমাদের মানে এই দিনটা যে এত ভালো কাটে যা বলার মতো না। যে কোনো বড় শহরেই সবাই কাজের ব্যস্ততায় একটু আমরা চাই যে একটু ঘোরাফেরা করতে পরিবারের সাথে, অথবা এখানে আসলে অনেক বন্ধু বান্ধব সবার সাথেই দেখা হয়। তো এই পিকনিকের আয়োজনগুলোর মাধ্যমে মূলত আমরা অনেকের সাথে দেখা করতে পারি, একটা বাঙালি কমিউনিটির সাথে একটা যোগাযোগ রাখতে পারি এবং সুন্দর একটা সময় কাটাতে পারি। প্রবাসী থেকেও নিজেদের সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করেন আয়োজকরা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান তারা। মানসিক প্রশান্তি এবং সবকিছু মিলিয়ে আমাদের কর্মক্লান্ত বছর একদিন আমরা সবাই মিলে একত্রিত হই আমাদের মানসিক প্রশান্তির জন্য। এখানে সবার জন্য মহিলা, পুরুষ, বাচ্চাদের সবার ইভেন্ট থাকে এবং বছরে একটা দিন সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা অনুষ্ঠান করে থাকি। দিনভর আনন্দ আড্ডা আর নানা আয়োজনের পর অনুষ্ঠানের শেষাংশে ছিল আকর্ষণীয় রেফেল ড্র। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সমুদ্র ঢেউ, প্রবাসীদের আড্ডা আর হাসি আনন্দে স্মরণীয় হয়ে ওঠে পুরো আয়োজনটি। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। যুক্তরাজ্যের লন্ডনে ক্যানারি ওয়ার্ফ আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে মাটির উপর আঁকা হয়েছে বিশাল শিল্পকর্ম। ডাইনোসরের গর্জন, ভেঙে যাওয়া ট্যাক্সি আর ফেটে যাওয়া রাস্তা। লন্ডনের ব্যস্ত ক্যানারি ওয়ার্ফে যেন হঠাৎই হাজির হয়েছে প্রাগৈতিহাসিক এক জগৎ। নতুন সিনেমা দ্য এন্ড অফ ওক স্ট্রিটের প্রচারে তৈরি হয়েছে বিশাল এক 3D অপটিক্যাল ইলিউশন, যা এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু।
লন্ডনের ক্যানারি ওয়ার্ফ আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে মাটির ওপর আঁকা এই বিশাল শিল্পকর্ম দেখলে মনে হবে যেন একটি ভয়াবহ মহাজাগতিক ঘটনার পর রাস্তা ভেঙে নিচে তৈরি হয়েছে গভীর খাদ, আর সেই খাদে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির ডাইনোসর। 3 সপ্তাহ ধরে তৈরি করা 1200 বর্গফুটের এই 3D শিল্পকর্মটি বানিয়েছেন স্ট্রিট আর্টিস্ট জো হিল ও ম্যাক্স। শিল্পকর্মটিতে রয়েছে 2 ভাগ হয়ে যাওয়া ট্যাক্সি, ভাঙা ফোন বুথ এবং ঘন রেইন ফরেস্টের দৃশ্য। এখানে একটি বিশাল খাড়া পাহাড়ের দেয়াল ও নিচে রেইন ফরেস্টের দৃশ্য দেখানো হয়েছে। মানুষ যেন এসব উপাদানের সঙ্গে একাত্ম হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। এখানে বিভক্ত একটি ট্যাক্সি ও ফোন বক্সও রয়েছে, যা দর্শকদের গল্পের স্বাদ দেবে। ওয়ার্নার ব্রাদার্সের নতুন সিনেমা দ্য এন্ড অব ওক স্ট্রিটের প্রচারের অংশ হিসেবে তৈরি হয়েছে এই শিল্পকর্ম। সিনেমাটির গল্প 1980-এর দশকের একটি শহরতলির এলাকা রহস্যময় মহাজাগতিক ঘটনার ফলে ডাইনোসরে ভরা এক জগৎ নিয়ে। শিল্পীদের ভাষ্য, দর্শকদের অংশগ্রহণ ছাড়া এই ধরনের 3D আর্ট কখনোই পূর্ণতা পায় না, তাই পথচারীদের শিল্পকর্মের ভেতরে দাঁড়িয়ে ছবি তোলার আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা সব সময় বলি, ছবির মধ্যে মানুষ না থাকলে ছবি সম্পূর্ণ হয় না। তাই এমন ভাবে এটি তৈরি করা হয়েছে যাতে সবাই এর অংশ হতে পারে, ছবি তুলতে পারে এবং সিনেমাটি দেখার আগ্রহ পায়। অ্যান হ্যাথওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর অভিনীত দ্য এন্ড অব ওক স্ট্রিট সিনেমাটি মুক্তি পাবে আগামী 14 আগস্ট। আর তার আগ পর্যন্ত ক্যানারি ওয়ার্ফে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই ডাইনোসর থিমের চোখ ধাঁধানো শিল্পকর্ম। ফারদিন মাঝার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কলম্বিয়ায় 7.4 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 132, আহত 5 শতাধিক, বহু ভবন বিধ্বস্ত, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ট্রাম্পের নতুন কৌশল, মার্কিন সেনা হতাহতের ঘটনায় চাইবেন ক্ষতিপূরণ, সামরিক বাহিনীতে রদবদল এনেছে মোস্তফা প্রশাসন। এবং রাশিয়া ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ অন্তত 13 জনের প্রাণহানি, আহত 39, নিহতদের মধ্যে 8 জন উজবেকিস্তানের নাগরিক, দাবি দূতাবাসের।